তুই হয়তো পোল্ট্রিবাজ কম না। রেশমিও হেসে ফেলে, আহিলের পিঠে কিল বসিয়ে বলে, তোরই তো ফ্রেন্ড। উফ, মাঝখান থেকে একটা কিল খেলাম ফ্রিতে। রেশমি খিলখিল করে হেসে ওঠে। আহনাফের অফিসে যাওয়ার সময় অর্ষার ঘুম ভাঙে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে আগে। আহনাফ তখন টাই বাঁধছিল। অর্ষার কেন জানি ইচ্ছে করছিল আহনাফের খুব কাছে গিয়ে সযত্নে টাই বেঁধে দিতে, তবে ইচ্ছেটা সে দমিয়ে নিল। আহনাফও ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মৃদু হাসিয়ে দিয়ে বলল, গুড মর্নিং। মর্নিং। মন খারাপ? কি হয়েছে আমায় বলা যাবে? অর্ষা ফ্যাল করে তাকিয়ে থাকে। কি বলবে এখন সে? কেয়া ফোন করেছিল, এই কথা বললে কি সে রেগে যাবে, আবার আগের মতো ব্যবহার করবে? খারাপ ব্যবহার করলেও কথাটা তো তাকে জানানো উচিত, তবে মন সায় দিচ্ছে না। আজ বড্ড স্বার্থপর হতে ইচ্ছে করছে, লুকিয়ে রাখতে ইচ্ছে করছে এই সত্যটি। জানা নেই কাজটা সঠিক হবে নাকি বেঠিক। সবসময় এত ঠিক বেঠিক বিবেচনা করতে নেই, করতেও হয় না। तो आता है सीने में जब जब सांसें भरती हूँ, तेरे दिल की गलियों से मैं हर रोज गुजरता हूँ। हवा की जैसे चलती है तू, मैं ईद जैसे उड़ती हूँ। कौन तुझे यूं प्यार करेगा जैसे मैं करती हूँ। আহনাফের ডাকে বুক থেকে ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অর্ষার। দুদিকে মাথা নাড়িয়ে বলে, কিছু হয়নি তো? সত্যি বলছো তো? হ্যাঁ, তাহলে কাঁদছিলে কেন? বাড়ির কথা মনে পড়ছিল, তিয়াসের কথা বেশি মনে পড়ছিল। দেখা হবে আবার ইনশাল্লাহ। এখন খাবি, এসো। আহনাফ এগিয়ে এলো অর্ষার কাছে, মাথায় হাত বুলিয়ে বলল, এক চিলতে সুখ অনুভূতি হলো যেন মনের কোণে। বিয়ের আগে তার শান্তির জায়গা ছিল বন্ধুরা। খুব খারাপ সময় আহিল এভাবে মাথায় হাত রেখে ভরসা দিত। আর আজ আহনাফ মানুষটার মনে কি জায়গা করে নিতে পেরেছে অর্ষা? এসো। বলে অর্ষাকে নিয়ে খেতে গেল। ক্যাথি আর অ্যানি ওদেরকে দেখে দৌড়ে আসে কাছে। অর্ষা ভয় পেয়ে আহনাফের শরীর ঘেঁষে দাঁড়ায়। আহনাফ হেসে বলে, এতদিন ওদের সাথে থাকছো, এবার তো একটু সাহস সঞ্চয় করো মনে। পারবো। পারবে। অর্ষা স্মিত হাসে। আজ সকাল থেকেই আহনাফ তার সাথে ভালো ব্যবহার করছে, পরেও এভাবে কথা বলবে তো, নাকি আবার পরিবর্তন হয়ে যাবে? অর্ষা খায় আর আহনাফের দিকে তাকিয়ে আনমনে এসব ভাবে। খাবার শেষ করে আহনাফ অফিসে যাওয়ার জন্য বের হয়। যাওয়ার পূর্বে অর্ষাকে বলে, মন খারাপ করো না, সবসময় হাসি খুশি থাকবে। দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছে অর্ষা। আহনাফ বেরিয়ে পড়েছে। সে এবার পিছু ডাকলো, শুনুন, কিছু বলবে? একটা কথা বলবো, রাগ করবেন না তো? সেটা তো বলার পর বলতে পারবো। রাগ করলে বলবো না। আচ্ছা, রাগ করবো না, বলো। যদি কে আপু কখনো আপনার কাছে ফিরে আসে, তাহলে আপনি কি গ্রহণ করবেন? তুমি কি খুব বেশি অসুস্থ? অর্ষা ভুরু কুটি করে তাকায়। আহনাফও কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলে, খুব বেশি অসুস্থ না হলে এসব কি প্রশ্ন করছো? ভেতরে গিয়ে রেস্ট করো। আহনাফ চলে যাওয়ার মুহূর্তে অর্ষা আবার পিছু ডেকে বলে, এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর ছিল না। তোমার বলা কথাটি আসলে কোনো প্রশ্নই ছিল না। বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলি, সময় অনেক কিছু বদলে দিয়েছে। যদি কে আপু কখনো আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি দুর্বল হয়ে পড়বেন না? আমার মানসিক শক্তির প্রখরতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। অফিসে লেট হয়ে যাচ্ছি আমি। কয়েক পা এগিয়ে গিয়ে আহনাফ নিজে পিছু ফিরে তাকায়, বলে, অতিরিক্ত দুশ্চিন্তা করো না, কোনো কিছু নিয়েই না। রিল্যাক্স থাকো, ফ্রি থাকো, ভয় পেও না। আহনাফ গ্যারেজের দিকে চলে যায়। কিছুক্ষণ বাদে তাকে গাড়িসহ বের হতে দেখা যায়। যতক্ষণ গাড়িটি দেখা গেল, অর্ষা ততক্ষণই দরজা ধরে দাঁড়িয়ে রইল। দরজা লাগিয়ে সে ভেতরে চলে আসে। স্মিথ আজ স্কুলে যায়নি, লিলিয়া খাচ্ছে। তাকে দেখে অর্ষা জানতে চাইল, স্মিথ আজ স্কুলে গেল না কেন? ওর শরীরটা খারাপ। ও,
আচ্ছা, রেস্ট নিক। তোমার কি মন খারাপ? কেন জিজ্ঞেস করছেন? মুখ দেখে মনে হচ্ছে, আবার চিন্তিতও দেখাচ্ছে। না না, কিছু হয়নি। আমায় শেয়ার করতে পারো। কিছু হয়নি আন্টি। লিলিয়া খুব বুঝতে পারছে অর্ষা কিছু লুকাচ্ছে, তবে সে জানার জন্য জোর করলো না। বলার হলে অর্ষা তাকে নিশ্চয়ই বলতো, তাই প্রসঙ্গ পাল্টে বলল, আজ দুপুরে কি খাবে? যা ইচ্ছে রান্না করিয়েন। বলতে বলতে সে রুমে চলে যায়। কিছুক্ষণ উদাস মনে এক পায়ে হাঁটি হাঁটি করে বারান্দায় যায়। রুমে আসে, কিছুতেই মন টিকছে না, ভালো লাগছে না। বিষণ্ণ মন ভালো করার উপায়ও জানা নেই। বারবার মনে হয় এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সত্যি বলতে মনের ভিতর একটা ভয়ও ঢুকে গেছে। যদি সত্যি আহনাফ কিয়াকে ফিরিয়ে নেয়, তখন অর্ষা কি করবে? না, সে তো এসব ভাবতেই পারছে না। দম আটকে আসছে। এতদিন বাদে কিয়াই বা কোত্থেকে এলো? কেন ফোন দিল? শুধুমাত্র রেজাল্টের জন্য শুভকামনা জানানোর জন্যই, নাকি এর পেছনে আবার অন্য কোনো কারণও ছিল? সবশেষে প্রশ্ন আরও রয়েই যায়। কেন কেয়া সেদিন পালিয়েছিল, আর কোথায় বা আছে সে? এত এত প্রশ্নের যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাওয়ার উপক্রম। ভয় যেন তাকে কুরে কুরে খাচ্ছে। কোথাও কোনো কিছুতেই একটুখানি স্বস্তি খুঁজে পাচ্ছে না সে। মাথা ধরে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ বাদে ফোন আসে লামিয়ার। অর্ষা ফোন রিসিভ করে বলল, কি ব্যাপার বোকারানি, ভুলেই গেছিস একদম। ধুর, ভুলবো কেন? ভুলবেই তো, বর পেয়ে বন্ধুদের ভুলে গেছিস। কাল না বাসায় ফিরে ফোন দেওয়ার কথা ছিল, দিসনি কেন? অনেক টায়ার্ড ছিলাম রে, কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। হয়েছে, এখন আর এত অজুহাত দেখাতে হবে না। কি করছিস বল? এই তো শুয়ে আছি। তোদের ওখানে এখন সকাল নাকি দুপুর? মনেই তো থাকে না বাল। সকাল, বাংলাদেশের সাথে 4 ঘন্টা ডিফারেন্স তো। আমাদের এখানে 10:30 বাজে। ও, এইখানে দুপুর হয়ে গেছে। ভাইয়া কোথায়? অফিসে? হুম। শালার কি কপাল, যাকে নিয়ে একসময় স্বপ্ন দেখেছি এখন সে বান্ধবীর বর হয়, আবার তাকেই আহ্লাদ করে ভাইয়া ভাইয়া ডাকছি। অর্ষা মৃদু হাসে। হাসি থামিয়ে লামিয়াকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, মন খারাপ কেন? সবাই আজ এই প্রশ্নটাই কেন করতেছিস? কোন প্রশ্ন? এই যে মন খারাপ কেন। মন খারাপ বলেই তো জিজ্ঞেস করলাম, এখন ঝটপট বলে ফেল দেখি কি হয়েছে। কিছু হয়নি রে, এমনিই ভালো লাগছে না। আচ্ছা, তোকে একটা গুড নিউজ দিই, শুনে তোর মন ভালো হয়ে যাবে। তাই বল শুনি। সামনে মাসের 10 তারিখে আমি আর নিহাল সুইজারল্যান্ডে আসছি। সত্যি? খুব 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 খুশি হয়েছি। তুমি রেডি থেকো জান, তোমাকে আমি রোমান্টিক হওয়ার টিপস দেবো এবার। ধুর, তোর ফাইজলামি ইহকালে আর যাবে না। না, আমি সিরিয়াস। চুপ, বাকি সবাই কোথায়? জানি না, কথা হয়নি। আহিল তো মনে হয় অফিসে, জুই আমার মতোই শ্বশুরবাড়ি, আর বাকিরা কি করে বলতে পারলাম না। একবার সময় করে সবাই ভিডিও কলে আসিস। তুই আর এই কথা বলিস না তো। আমরা ঠিকই আসি, কিন্তু আপনি নিজেই পরে আসেন না। সত্যি কথা বলবো, সবার সাথে কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা, গ্রুপে জিজ্ঞেস করবো নি সবাই কখন ফ্রি থাকে। ঠিক আছে। দুপুরে খেয়েছিস? না রে, গোসল করে এসে তোকে কল দিলাম। যা খেয়ে নে আগে, পরে কথা হবে আবার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ফোন কাটার পরও অর্ষা মনে স্বস্তি পাচ্ছে না। আহনাফকে দেখতে ইচ্ছে করছে, তার সঙ্গ পেতে ইচ্ছে করছে। আজ যে কখন অফিস থেকে আসবে কে জানে। সকাল স্কুল থেকে ফিরেই চুপচাপ বলেছিল ক্লাস করবে না, কিন্তু রাগে দুঃখে স্কুলে চলে যাওয়ায় আর বের হতে পারেনি। তাই অনিচ্ছা সত্ত্বেও ক্লাসে বসে থাকতে হয়েছিল। পুরোটা ক্লাসেও সে নীরব ভূমিকা পালন করেছিল। নিতু আর বিথি কত কি বোঝালো। সকাল অবশ্য এসব কিছু মনোযোগ দিয়ে শোনেনি। চোখের সামনে বারবার আহিল এবং রেশমির হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠেছে। সেলিনা বেগম রুমে এসে দেখেন স্কুল ড্রেস না খুলে সকাল শুয়ে আছে। তিনি ভেতরে ঢুকে জিজ্ঞেস করলেন, কিরে, কি হয়েছে? সকাল মাথা উঁচু করে সেলিনা বেগমের দিকে তাকিয়ে বলল, কিছু না মা, ফ্রেশ না হয়ে শুয়ে পড়লি যে? এমনি। হয়েছেটা কি? কিছু হয়নি তো। তাহলে ফ্রেশ হয়ে খেতে আয়। ইচ্ছে করছে না এখন।
অত শত বুঝি না আমি, জলদি আয়। বলে তিনি সকালকে ঠেলে উঠিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিলেন। ফ্রেশ হয়ে গোমরা মুখে খেতে বসলো সকাল। সেলিনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েকে দেখছেন। প্লেটে খাবার বেড়ে দিয়ে বললেন, কত কিছুই তো শেয়ার করিস আমার সাথে, ইদানিং এমন কি হলো যে আমার শেয়ার করতে পারছিস না? সকাল নিরুত্তর। তিনি ফের বললেন, তুই চাইলে আমায় বলতে পারিস সকাল, হয়তো আমি তোকে ভালো কোনো সাজেশনও দিতে পারবো। আমি বলতে পারবো না। চাইলেই বলা যায়। প্রতিটা মায়ের উচিত তার মেয়ের সাথে ফ্রি হওয়া, ভালো মন্দ বোঝানো, ফ্রেন্ডের মতো আচরণ করা, তাহলে মেয়েরা ভুল কম করবে। মায়েরা ভুল ঠিক বুঝিয়ে দেয়। তুই কি আমায় বলবি সকাল? আমায় তুমি ভুল বুঝো না মা। আসলে একটা ছেলেকে আমার ভালো লাগে, ওর সম্পর্কে বিশেষ কিছুই জানি না। ডিয়ারের মাধ্যমে কথা শুরু হয়েছিল, এরপর কিভাবে যেন ভালো লেগে গেছে। তারপর? সমস্যা হলো ওর গার্লফ্রেন্ড আছে। নামও জানিস না? আজ জেনেছি ওর নাম আহিল। ওর গার্লফ্রেন্ড আছে, এর জন্য তোর মন খারাপ? সকাল নিরুত্তর। তিনি জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, আমি এখন যেই কথাগুলো বলবো সেগুলো তোর ভালো না লাগতেও পারে, কিন্তু কথাগুলো যদি তুই মনেও ও মাথায় রাখিস তাহলে উপকার তোরই হবে। সকাল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। তিনি বলেন, তোর বয়স কম, এই বয়সটা হলো প্রজাপতির মতো রঙিন, যা দেখবি তাই ভালো লাগবে। কত শত ছেলেকে চোখে ভালো লাগবে, এটা যে খারাপ তা বলবো না, এটা বয়সের দোষ। অধিকাংশ ছেলে মেয়ের সাথে এমনটাই হয়, এটা স্বাভাবিক। এটা অস্বীকার যদি কেউ করে তবে সে মিথ্যে বলেছে। তবে হ্যাঁ, ভালো লাগাটা কেউ প্রকাশ করে তো আবার কেউ করে না। আহিলকে তোর ভালো লেগেছে, লাগতেই পারে, এতে কোনো সমস্যা নেই। সমস্যাটা তখনই সৃষ্টি হবে যখন তুই জানিস যে এই সম্পর্কটা হবে না, তবুও সব ছেড়ে ছুড়ে এসব চিন্তা করবি। এটা তোর মানসিক কষ্টের কারণ হবে, তোর ক্যারিয়ারের নষ্টের কারণ হবে। তাই আমি বলবো, যা হয় হোক, সব মেনে নিবি। জীবনটা এখানেই শেষ নয়, বরং শুরু। এসব চিন্তা ভাবনা মাথায় একদম আসতে দিবি না। সব বাদ দিয়ে স্টাডিতে ফোকাস কর। সামনে তোর জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। তা কি তুই জানিস? আল্লাহর সিদ্ধান্তের ওপর ভরসা রাখ। আমার কথা বুঝতে পারছিস মা? মায়ের কথাগুলো যেন ম্যাজিকের মতো কাজ করলো। যতটা খারাপ লাগা, কষ্ট এতক্ষণ মনের ভিতর ছিল, এখন আর ততটা নেই। আজকে অনেকটা হালকা লাগছে। সে মাকে এক হাতে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ আমার ম্যাজিশিয়ান মা, তোমার কথাগুলো আমি মনে রাখবো, আর এসব নিয়ে ভাববো না। সেলিনা বেগম খুশি হলেন। সকাল যে তার কথাগুলো পজিটিভভাবে নিতে পেরেছেন, এতেই তিনি খুশি। আহনাফ রাত করে বাড়ি ফিরেছে আজ। অর্ষা আসার পর থেকে তাড়াতাড়ি ফিরলেও আজ এসেছে দেরি করে। আসার পর থেকে ঠিকমতো কথাও বলছে না। অর্ষা খাবার নিয়ে বসে আছে। আহনাফ ফ্রেশ হয়ে এসে চেয়ার টেনে বসলো। প্লেটে খাবার নিতে নিতে বলল, তুমি এখনো খাওনি? না। রাত জেগে অপেক্ষা করার দরকার নেই, খেয়ে নেবে এখন থেকে। আপনার কি অফিসে খুব কাজ? লিলিয়া আন্টি আর স্মিথ কি খেয়েছে? আহনাফ আর কিছুই বলল না, চুপচাপ খাচ্ছে। এখন খাওয়ার পরও আর কোনো কথা বলল না, চুপচাপ শুয়ে পড়েছে। পরের দিন সকালেও একই ঘটনা ঘটল। আহনাফ আগের চেয়েও গম্ভীর হয়ে গেছে। অর্ষা আগ বাড়িয়ে কথা বলতে গেলেও এড়িয়ে চলছে। বারবার সেদে কথা বলতেও খারাপ লাগে, তাই অর্ষাও হাল ছেড়ে দিয়ে একদম চুপচাপ হয়ে গেছে। একদিন সকালের কথা, আহনাফ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তাড়াহুড়া করে গোসল সেরে আসে। বিছানার উপর রাখা শার্ট তাড়াতাড়ি গায়ে জড়াতে গিয়ে দেখে সবগুলো বোতাম ছেঁড়া। সে চেঁচিয়ে অর্ষাকে ডাকে। অর্ষা দৌড়ে আসে লিভিং রুম থেকে। মৃত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? আহনাফ এগিয়ে যায় অর্ষার কাছে। একদম কাছাকাছি গিয়ে বলে, জানো না তুমি শার্টের বোতাম কেন ছিঁড়েছ? অর্ষা হা করে তাকিয়ে থাকে। অবাক হয়ে বলে, আমি ছিঁড়েছি? কই না তো। মিথ্যে বলবে না বলে দিচ্ছি। আমি মিথ্যে বলছি না। আমাকে দেখে কি বোকা মনে হয়? হ্যাঁ। কি না, মানে হ্যাঁ। আহনাফ কটমট করে তাকিয়ে থাকে। অর্ষা ঢোক গিলে বলে, ঠিক আছে, শার্টটা খুলুন, আমি বোতাম লাগিয়ে দিচ্ছি। সিরিয়াসলি শার্ট খুলবো?
অর্ষা ইতস্ত বোধ করে, সে তো শার্টের বোতাম লাগানোর জন্যই বলল। আহনাফ আবার অন্যভাবে নিল নাকি কথাটা? সে দৃষ্টি নামিয়ে আমতামতা করে বলে, নয়তো বোতাম লাগাবো কিভাবে? আমি তো ভেবেছিলাম সিনেমা ড্রামায় যেমন নায়ক শার্ট পরা অবস্থাতেই নায়িকা বোতাম সেলাই করে লাগিয়ে দেয়, তুমিও তাই করবে। যদি তাই না করো তাহলে শার্টের বোতাম ছিঁড়লে কেন? অর্ষা ভ্রুকুটি করে তাকায়। এই লোকটাকে সে কিছুতেই বোঝে না। একটু আগে বোতাম ছেঁড়া বলে তাকে ধমকালো, যদিও সে আদতে সত্যিই ছেড়েনি। এখন আবার বলছে সে শার্ট পরা অবস্থাতেই যেন সিলিয়ে দেয়। অসম্ভব। আহনাফ অবশ্য এমন কিছু চায়নি, তাই সে শার্ট খুলে বিছানায় ফেলে অন্য একটা শার্ট পরে নেয়। অফিসে যাওয়ার পূর্বেই বলে যায়। রাগ ভাঙানোটা এখনো শিখতে পারোনি? অর্ষা কিছুই বুঝলো না, শুধু ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইল। অবুঝ মনে গম্ভীর প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে রয়েছে অর্ষা। আহনাফের রাগ করার মতো সে কী বা এমন করেছিল? এতগুলো দিন ঠিক মতো কথা বলল না, আজ যা একটু বলল তাও ধমকের উপর রাখলো, মিথ্যা অপবাদ দিল। আবার যাওয়ার আগে বলে গেল রাগও নাকি ভাঙাতে জানে না। আরে বাবা, রাগ ভাঙানোর মতো সুযোগটা তো আগে দেওয়া লাগবেই। লিলিয়া অর্ষার রুমে একবার উকিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। ঘরের দরজা চাপিয়ে ফোন করলো আমিনা বেগমকে। দুবার রিং হতেই ওপাশ থেকে আমিনা বেগম কল রিসিভ করলেন, যেন এতক্ষণ সে এই সময়ের প্রতীক্ষাতেই ছিলেন। তিনি উৎসাহিত কণ্ঠে লিলিয়াকে জিজ্ঞেস করলেন। কাজ হয়েছে? লিলিয়া দ্বিধান্বিত হয়ে বলল, আপনি যা বলেছিলেন তাই করেছি। সিনথিকে দিয়ে ওর শার্টের বোতাম ছিঁড়িয়েছি, তবে কাজ মনে হয়নি। আহনাফকে দেখলাম রেগে গেল, বাংলায় কথা বলেছে বলে কিছু বুঝিনি। আমিনা বেগমের উৎসাহে ভাটা পড়ল। তিনি যেমনটা ভেবেছিলেন তেমনটা মনে হয়নি। লিলিয়া আহনাফের পুরনো মেড বলে আমিনা বেগমের সাথেও তার খুবই ভালো একটা সম্পর্ক রয়েছে। প্রায় তিনি আগে ফোন করে আহনাফের ভালো মন্দ খোঁজ খবর নিতেন। এখনও সে প্রায় ফোন করে আহনাফ এবং অর্ষার খোঁজ খবর নেন। দুজনের মান অভিমানের কথাও তিনি লিলিয়ার কাছেই শুনেছিলেন। তাই তো দূরত্ব ঘুচিয়ে প্ল্যান এঁটেছিল তিনি। কিন্তু তাতে কোনো ছাই হলো? আহনাফ নাকি সে রাগারাগিই করেছে? হায় মাবুদ! তিনি বিলম্বিত একটা শ্বাস নিয়ে লিলিয়াকে জিজ্ঞেস করলেন, হর্ষার সাথে খুব বেশি রাগ করেছে নাকি? না, খুব বেশি নয়। এই দুটোকে এক করি কি করে বলো তো? দুজনেই তো দেখছি দুই মেরু, একজন আগালে আর একজন পেছায়। লিলিয়া অসহায়ের মতো বলল, আমিও বুঝতে পারছি না। আচ্ছা, তুমি আমায় খোঁজ খবর সব জানিও, আমি দেখি আর কোনো প্ল্যান করা যায় কিনা। ঠিক আছে। হর্ষা কোথায় এখন? ঘরে মন খারাপ বোধ হয়, একা একা বসে আছে। আচ্ছা, ওকে আমি ফোন দিয়ে কথা বলছি। আমিনা বেগম কল কেটে অর্ষাকে কল করলেন। বারান্দায় সাদা টাইলসের উপর পা মুড়িয়ে বসে আছে অর্ষা। খুঁটিয়ে খুঁটিয়ে সেই টাইলসগুলোকেই দেখছে। তার হাতের নখ দ্বারা পিচ্ছিল প্রায় টাইলসগুলোর উপর অযথা আঁকিবুকি করছিল, যদিও তার ধ্যান কিংবা জ্ঞান কোনোটাই আঁকিবুকির ভেতর ছিল না। তার সম্পূর্ণ চিন্তার ভাণ্ডারই ছিল আহনাফকে ঘিরে। তার কথাগুলো যেন বারংবার কর্ণগহ্বরে আঘাত হানছিল, কিছু একটা বোঝাতে চাচ্ছিল, কিন্তু মনও যে এবার বড্ড জেদি হয়ে গেছে। কিছুতেই কিছু বুঝতে চাইছে না। তারও রাগ হয়, অভিমান হয়। কই, মানুষটা তো তখন তার রাগ অভিমানগুলো বোঝে না। তখন তো সে মানুষটাকে বলে না। আপনি রাগ ভাঙাতে পারেন না? রুমের ভেতরে থাকা ফোনটি বেজে ওঠে। চিন্তার ঘোর কাটে অর্ষার, কপালে চিকন ভাঁজ পড়ে। এই সময়ে কে ফোন করতে পারে? আহনাফ। মনটা হঠাৎই তার প্রফুল্ল হয়ে ওঠে। তড়িঘড়ি করে উঠে দৌড়ে যায় রুমের ভেতর। ব্যস্ত হাতে বিছানার উপর থেকে তুলে নেয় ফোনটি। হাসির ঝিলিক কমে আসে, মনটা বিষণ্ণ হয়ে যায়। কাঙ্ক্ষিত মানুষটির ফোন আসেনি। হোয়াটসঅ্যাপে ফোন করেছেন আমিনা বেগম। পরক্ষণেই ফের আবার অর্ষার ঠোঁটে হাসি ফুটে ওঠে। সেই কাঙ্ক্ষিত মানুষটির ফোন না এলেও মানুষটির জননী তো ফোন করেছে, যাকে সে নিজেও তার মায়ের চেয়ে কম ভালোবাসে না। সব বিষণ্ণতাকে দূরে ঠেলে দিয়ে সে ফোন রিসিভ করে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে আমিনা বেগমের মায়াময়ী মুখটি। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ফোন নিয়ে বারান্দায় যেতে যেতে প্রশ্ন করলো অর্ষা। আমিনা বেগম কয়েক সেকেন্ড সময় নিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। তুমি ভালো আছো তো? জি, আমি আলহামদুলিল্লাহ। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে মন খারাপ। কই না তো, আমি একদম ঠিক আছি। বিশ্বাস হচ্ছে না?
আমি সত্যি বলছি আন্টি। আন্টি? আমি কি এখনো তোমার আন্টি হই? অর্ষা কিছুটা লজ্জা পেল, তবে মুখে কিছুটা বলল না। আমিনা বেগম বললেন, আমায় মা বলে কবে ডাকবে? অর্ষার কাছে উত্তর নেই। সে সলজ্জিতভাবে হেসে মাথা নত করে রাখে। আমিনা বেগম ফের নিজ থেকেই বললেন, তোমার যে মন খারাপ তার প্রমাণ দাও। কিভাবে? আমায় মা বলে ডাকো। মাঝে মাঝে আপনি একদম বাচ্চা হয়ে যান আন্টি। বাচ্চা কাচ্চা মা বলে না ডাকলে কি করব বলো তো? আপনি কি আসবেন না মা? কথাটা বলেই লজ্জায় মুখ ঢেকে ফেলে অর্ষা। আমিনা বেগমও এবার হেসে ফেলেন। হাসতে হাসতে বলেন, তুমি এত লাজুক? দেখি যাব। আহনাফের সাথে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ। আমিনা বেগম চুপ করে অর্ষার দিকে তাকিয়ে রইলেন। প্রসঙ্গ পাল্টাতে অর্ষা জিজ্ঞেস করলো, আহিল কোথায়? অফিসে গেছে। বাবা, রেনু আপা সবাই ভালো আছে তো? জহির চৌধুরীকে প্রথমবারের মতো বাবা বলে সম্বোধন করেছে বলে মনে মনে হাসলো আমিনা বেগম। একটু নিশ্চিন্ত হলেন যে হয়তো দুজনের সম্পর্ক আগের চেয়েও অনেকটা স্বাভাবিক হয়েছে। তিনি অর্ষাকে বুঝতে না দিয়ে বললেন, হ্যাঁ, সবাই ভালো আছে। কি করছিলে তুমি? এমনিই বসেছিলাম। দুজনের কথোপকথন হয় ঘণ্টাখানেক। এর মাঝে জেনেভা শহর ঘুরে আসার গল্প অর্ষা আমিনা বেগমকে শুনিয়েছেন। একটা কথা অস্বীকার করার জো নেই, তার মনে এখন তার একটুখানিও বিষণ্ণতা নেই। মায়েরা বোধ হয় এমনই হয়। এক একজন মা ম্যাজিশিয়ান। সে নিজের মা হোক বা শাশুড়ি মা, সব বউ শাশুড়ির সম্পর্কগুলো যদি এমন সুন্দর হতো তাহলে সংসারগুলো কতই না সুন্দর হতো। সেলিনা বেগমের সাথে মুদির দোকানে এসেছে সকাল। আজকাল সকালের বাবার ভাইয়ের সময় হয় না যে বাজার করবে। মাসকাবাড়ির বাজার মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়। দেখা যায় তেল একটু আছে তো ডাল নেই, মশলা নাই, কিছু না কিছুর অভাব তো দেখা দেবেই। কাজেই সেলিনা বেগমকেই টুকটাক জিনিস কিনতে হয়, সংসার তো চালাতে হবে। মাঝে মাঝে রাগ হয়ে তিনি স্বামীকে অনেক কথা শুনিয়েও দেন, আবার স্বামীর ব্যস্ততাও বোঝার চেষ্টা করেন। মায়ের হাত ধরে সকাল হাঁটছিল। হোমওয়ার্ক করা শেষ, মনে হলো মায়ের সাথে একটু সময় কাটানো যাক। মাও তো তখন মহা ব্যস্ত, তাকে মুদি দোকানে যেতে হবে। অগত্যা সকালও বায়না ধরল সেও সাথে আসবে। সেলিনা বেগম না করেননি। স্বামী ছেলের তো আর সময় হয় না, না হয় তিনি মেয়েকে সাথে নিয়ে বাজার করলেন। মা বেটি একাই 1000। রাস্তা পার হওয়ার সময় সেলিনা বেগম সকালের হাটটা শক্ত করে ধরে বললেন, তোর হরলিক্স তো মনে হচ্ছে শেষ হয়নি, তাই না? সকালের মুখটা গম্ভীর হয়ে গেল, কেননা সে তো এখন আর হরলিক্স খেতে চায় না। সকালকে নীরব দেখে তিনি আরও প্রশ্ন করলেন, কিরে, কি জিজ্ঞেস করি? সেই সময়ে সামনে একটা গাড়ি আসায় সেলিনা বেগম আর কিছু বললেন না। রাস্তা পার হয়ে সোজা গেলেন মুদি দোকানে। দোকানের সামনে দাঁড়িয়ে সকালকে বললেন, একবার মাছের বাজারে যাই, চল। দেখি ভালো কোনো মাছ পাই কিনা। বলতে বলতে সকালের দিকে এগিয়ে যাচ্ছিল তিনি। সকাল পেছন থেকে মায়ের শাড়ির আঁচল ধরে হাঁটতে হাঁটতে বলছে, আরে এমন করছিস কেন? ভালো মাছ না পেলে নেব না। দেখতে সমস্যা কি? সকাল একইভাবে শাড়ির আঁচল ধরে আগতি করছিল মাছের বাজারে না যাওয়ার জন্য। মাছের আষ্টে গন্ধ তার একদম সহ্য হয় না, বমি চলে আসে। হুট করে সকাল থমকে যায়। শাড়ির আঁচলে তখন টান লাগায় সেলিনা বেগমও থেমে যান। কোমরে হাত রেখে মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোর যন্ত্রণায় আর শান্তি পাবো না আমি। চল, যাব না মাছের বাজারে। শান্তি? সকাল কিছু বলল না, শুধু আড়ষ্ট হয়ে মায়ের দিকে একবার তাকিয়ে মাথা নত করে নিল। সেলিনা বেগম ওর হাত ধরে মুদি দোকানে নিয়ে গেলেন। সকাল তখনও আর চোখে ডান দিকে তাকাচ্ছিল। মানুষটা মুখ টিপে হাসছে। পাশাপাশি দোকানে আছে সকাল আর রাহিল, দুজনে দাঁড়িয়েও আছে নিকটে। সে এরকমই হাসছে কেন? সেলিনা বেগম একে একে যা প্রয়োজন সব নিয়ে নিলেন। শেষে এসে সকালের উদ্দেশ্যে বললেন, তোর জন্য হরলিক্সও এখন নিয়ে যাই, কি বলিস? কথা শেষ হওয়ার সাথে সাথে পাশের দোকানে হাসির ধুম পড়ে যায়। আহিলের সাথে আরও কয়েকজন ছেলে ছিল, ওরাও হাসছে। এরা নিশ্চয়ই আহিলের বন্ধু। লজ্জায় সকালের এখন ইচ্ছে করছে মায়ের শাড়ির আঁচলের নিচে লুকিয়ে পড়তে। ওরা কি হরলিক্সের কথা শুনেই হাসলো?
আর একটু আগে যে হাসলো তখন কেন হেসেছিল? সকালের কাণ্ড দেখে সকালের মনের থাকা প্রশ্নের ঝুড়ি শেষ হওয়ার আগেই সেলিনা বেগমের কেনাকাটা শেষ হয়ে যায়। তিনি সকালকে নিয়ে হাঁটা শুরু করেন বাড়ির উদ্দেশ্যে। সকালের খুব করে ইচ্ছে করছিল একটা বার ছুটে ফিরে তাকাতে, খুব ইচ্ছে হচ্ছিল একটা বার ওই মুখটা মন ভরে দেখতে। সে কি খারাপ ভাববে? আবারও রাগ করবে? রাগ করার তো কোনো কারণই নেই, সে তো ইচ্ছে করে সামনে আসেনি। দেখাটা কাকতালীয়ভাবে হয়ে গেছে, তো আর তার কোনো দোষ নেই, সে সম্পূর্ণ নির্দোষ। এখন এজন্য কি একটি বার পিছু ফিরে তাকানো যাবে না? অন্যায় হয়ে যাবে হয়তো। মানুষটা তো আর তার নয়, সে অন্য কারোর ভালোবাসা। থাক, সব ইচ্ছের পূর্ণতা পেতে নেই। রাতের অন্ধকারে একসময় সকাল হারিয়ে যায়। আইসক্রিম খাচ্ছিল আহিল, আশিক আর দিদার। ওরা এতক্ষণে বেশ হাসাহাসি করছিল। আশিক হাসতে হাসতে বলে, মায়েরটা কিন্তু কিউট ছিল দোস্ত, কি সুন্দর বাচ্চা টাইপের, রিয়েকশন করতেই পারতি তুই। আহিল আইসক্রিমটুকু শেষ করে মানিব্যাগ বের করতে করতে বলল, বাচ্চা বাচ্চা টাইপ না রে, বাচ্চায় দেখিস না এখনো হরলিক্স খায়, আবার মায়ের আঁচল ধরেও হাঁটে, দেখেছিস? দৃশ্যটা কিন্তু সুন্দর ছিল। আহিল মুচকি হাসলো, আইসক্রিমের টাকা মিটিয়ে দিয়ে বাইকের দিকে এগিয়ে গেল। তখন দিদার বলল, একবার কিন্তু ভেবে দেখতে পারতি মেয়েটার কথা। আহিল বাইকে উঠে বসার পর আশিক আর দিদারও উঠল। বাইক স্টার্ট দিয়ে আহিল বলল, কোনো প্রয়োজন নেই, আমি এসব নিয়ে ভাবছি না আপাতত। বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বাসায় বিদ্যুৎ নেই। দুপুর পর্যন্ত আবহাওয়াও ভালো ছিল, কড়া রোদ ছিল তখন। হঠাৎ করেই আকাশ মেঘলা হওয়া শুরু করে। দমকা বাতাসে জানালার কপাট একটা আরেকটার সাথে বাড়িয়ে খায়, পর্দা উড়িয়ে জানান দেয় ঝড়ের পূর্বাভাস। কিছুক্ষণ বাদেই ঝুমঝুমিয়ে নামা বৃষ্টি শুরু হয়ে যায়। লিলিয়া আর অর্ষা আর স্মিথ ড্রয়িং রুমে বসে গল্প করছে। মেঝেতে চিত হয়ে শুয়ে আছে ক্যাথি আর অ্যানি। ঠান্ডা পেয়ে দুটোতে মিলে আরামসে ঘুমাচ্ছে। ঘরে শুয়ে দিয়ে আসলেই উঠে যায়, যেমনটা ছোট বাচ্চাদের সাথে হয়। তাই আর বৃথা চেষ্টাটি লিলিয়া করেনি। তিনজনে মিলে সন্ধ্যার নাস্তা করছিল আর গল্প করছিল। লিলিয়াকে স্মিত আর অর্ষা বারবার অনুরোধ করে বলছে একটা ভূতের গল্প শোনাতে। লিলিয়াও দুজনের আবদার রাখতে তার মায়ের মুখে শোনা ভূতের গল্প শোনাচ্ছিল দুজনকে। পুরো বাড়িতে এখন শুধু মোমবাতির টিমটিমে আলো ছাড়া আর কোনো আলো নেই। চার্জার লাইট নিভিয়ে দিয়েছে অর্ষা। টিমটিমে আলোতেই ভূতের গল্প শুনে মজা আছে। বাইরে ঝড় বৃষ্টি আর বাড়ির ভিতরে একসাথে বসে ভূতের গল্প শোনা, কি রোমাঞ্চকর মুহূর্ত। স্মিত অর্ষা পাশাপাশি জড়সড় হয়ে বসে গল্প শুনছিল। হুট করে বাড়ির কলিং বেল বেজে ওঠে। ভয়ে আটকে ওঠে দুজনে। লিলিয়া হেসে বলে, ভয় পাও? আবার তোমরা ভূতের গল্প শুনতে চাও? বসো, আমি দেখি কে এসেছে। স্মিথ লিলিয়ার হাত চেপে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, নো মম। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ভয় পেও না, বাস্তবে ভূত বলতে কিচ্ছু নেই। লিলিয়া চার্জার লাইট জ্বালিয়ে দরজা খুলে দিল। বৃষ্টিতে ভিজে পড়ে এসেছে আহনাফ। চুপচাপ বাড়ির ভিতরে ঢুকে ড্রয়িং রুমে জড়সড় হয়ে একসাথে বসে থাকা অর্ষা এবং স্মিথের দিকে একবার তাকালো। তারপর পূর্বের ন্যায় নীরবেই নিচের রুমে চলে গেল। সাথে সাথে বিদ্যুৎও চলে আসে তখন। লিলিয়া অর্ষার উদ্দেশ্যে বলল, ঘরে যাও, এখন বাকি গল্প পরে শোনাবো। অর্ষা মাথা নাড়িয়ে সায় দিল। রুমে গিয়ে দেখে ভেজা শার্টের বোতাম খুলছে আহনাফ। অর্ষা কয়েক সেকেন্ড নীরব হয়ে দাঁড়িয়ে থাকে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, বৃষ্টিতে ভিজে এসেছেন কেন? অর্ষার দিকে না তাকিয়েই উত্তর দিল আহনাফ, কেন? ইচ্ছে হয়েছিল তাই। ঝড় বাদলের মধ্যে ভেজার কি খুব বেশি দরকার ছিল? জানি না, ভালো লাগাকে প্রাধান্য দিয়েছি শুধু, ব্যাস। অর্ষার কিছু বলল না, শুধু চেয়ে থেকে নীরবে দীর্ঘশ্বাস ত্যাগ করল। আহনাফ ওয়াশরুমে যাওয়ার পর অর্ষা খাটের উপর চুপচাপ বসে রইল। মানুষটা যে কেন হঠাৎ করে আবার গম্ভীর হয়ে গেল কে জানে। শাওয়ার নিয়ে শুধু তোয়ালে পেঁচিয়ে রুমে আসে আহনাফ। দরজা খোলার শব্দ শুনে অর্ষা একবার তাকিয়ে দৃষ্টি নামিয়ে রান্নাঘরে চলে যায় কফি আনতে। কফি এনে দেখে আহনাফ ট্রাউজার আর টি শার্ট পরে নিয়েছে, বিছানায় শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। অর্ষা কফির মগ এগিয়ে দিয়ে বলল, বৃষ্টিতে যে ভিজলেন, যদি জ্বর আসে? কফি খাবে না? জ্বর আসলে আসতেও পারে, ভালো লাগছে না, ঘুমাবো। এখনই ঘুমাবেন? রাতে ডিনার করবেন না? মনে হয় না, তুমি খেয়ে নিও।
কফি খান, ভালো লাগবে। আমি এখন কিচ্ছু খাবো না। কথা শেষ করে কম্বলের ভেতরে মাথা ঢুকিয়ে শুয়ে পড়ে আহনাফ। অর্ষা এখন কি করবে? আহনাফের জন্য আনা কফিটা নিজেই খেয়ে ফেলে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, ইউটিউবে ঘড়ি, কিছুই ভালো লাগছে না। বন্ধুরাও কেউ অনলাইনে নেই এখন। বোর হয়ে লিলিয়ার রুমে চলে যায়। ওই রুমেই ডিনারের আগ পর্যন্ত গল্প গুজব করে। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা বাজে। অর্ষা চলে গেল আহনাফকে ডাকতে। রুমের লাইট জ্বালিয়ে কিছুক্ষণ ডাকলো, সারা শব্দ নেই। এবার শরীরে মৃদু ধাক্কা দিয়ে বলল,